বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি সেটা যৌথ মৌলিক কোম্পানির আর্থিক বিবরণীর ক্লাস নম্বর 4 এবং সৃজনশীলের 2 নম্বর অঙ্ক, মানে দ্বিতীয় শীট অঙ্ক আমরা আজকে শুরু করছি। আজকে আমি একটু ক্লাস নিব অন্যভাবে। সেটা হচ্ছে যে তোমরা অঙ্কগুলো করবে, আমি শুধু তোমাদের সাথে তাল মিলিয়ে যাব। যে বেসিক্যালি তোমরা আসলে অঙ্কগুলো পারছো নাকি আমার দেখা দরকার। আসলে আমি তো বারবার করি, বারবার সলভ করি, তোমাদের বিষয়টা আসলে জানা দরকার। আচ্ছা, কে সামহাও একজন বলো, আনন্দ মজুমদারি গুরু, যে কিভাবে এটা পড়ো তো দেখি। ঝর্ণা লিমিটেড পড়ো, আনন্দ মজুমদার পড়ো তো। কি করবো স্যার? এই যে অঙ্কটা পড়ো। তুমি ক্লাস নাও, আমি শুনি, আমি সলভ করি। ঠিক আছে স্যার। ল্যাপটপ কার আছে? তার কাছে ল্যাপটপ আছে? একজন পালাইলো নাকি এই বয়ে? আনন্দ শুরু করো, লেটস গো স্টার্ট। স্যার স্যার বলো ঝর্ণা। কিরে বাবা, বলতে হচ্ছে না কেন, সময় আসছে কেন? স্যার এই খাতা বাইক করলে স্যার। স্যার করবো কি স্যার, মানে প্রথমে বল, পর তুই পর, আমি শুনতেছি, তারপর আমি বুঝে বলবো। ঠিক আছে। এই যে ঝর্ণা লিমিটেড কোম্পানি 2020 সালের 31 ডিসেম্বর তারিখে রিও মিল ও অন্যান্য তথ্যাবলী ছিল নিম্নরূপ। ঝর্ণা লিমিটেড কোম্পানি রিও মিল 31 ডিসেম্বর 2020 হিসাবে নাম, শেয়ার মূলধন 10,000 টাকা, শেয়ার পূর্ণমূল্য আদায়কৃত ক্রেডিট 1 লাখ টাকা, ইজারা সম্পত্তি 10 বছর, ডেবিট 20,000 টাকা। ইজারা সম্পত্তি 10 বছর 20,000 টাকা না? এইটা 10 দিয়ে ভাগ 2 দিয়ে, 1 বছরের জন্য এটা অবলম্বন করতে হবে। বাকি ইজারা সম্পত্তি 18,000 টাকা স্থায়ী সম্পত্তি হিসেবে দেখাতে হবে। হ্যাঁ পর। সুনাম 41,000 টাকা। অ্যাকচুয়ালি তারপর কল কবজা 60,000 টাকা। মজুত পণ্য 1/1/2020 10,000 টাকা। ক্রয় 80,000 টাকা। বিক্রয় 1,45,000 টাকা। তারপর মজুরি 10,000 টাকা। ভাড়ায় 5,000 টাকা। শেয়ার অধিহার 5,000 টাকা। সংরক্ষিত আয় 1/1/2020 4,000 টাকা। আর নগদ 38,000 টাকা। ঠিক আছে, ওকে, খুব সুন্দর হয়েছে। এখন ইর্তিজা, ইর্তিজা জি স্যার। পর, সমন্বয়গুলো পর। স্যার সমন্বয় সমূহ: 1 সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। দাঁড়া দাঁড়া, আমি এটা বুঝে নেই। সভাপতি পণ্য 30,000 টাকা, এটা কোথায় যাবে? এটা হচ্ছে লিখিত পণ্য ব্যয় বের করার সময় যাবে, আর হচ্ছে চলতি সম্পদ। ওকে, এরপরটা বল। তারপর স্যার 1/10/2020 তারিখে ক্রয়কৃত 8,000 টাকার নতুন কল কবজার সংস্থাপন ব্যয় 2,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। মানে হচ্ছে বলছে যে আমি 8,000 টাকা কল কবজা কিনেছি, যেটা 1/10/2020, যেটা সংস্থাপন ব্যয় 2,000 টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে মজুরি থেকে 10,000 টাকার, মজুরি থেকে 2,000 টাকা বাদ দিবা, মজুরি থেকে 2,000 টাকা বাদ প্লিজ। আর ওই যে এই যে 8,000 টাকা, এইটা তোমার ইয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, কি বলা হয়, কলকাতার মধ্যে অন্তর্ভুক্ত আছে।
অবচয় বের করার সময় এটা সিদ্ধান্তে চলে আসবে। এরপরে যাও। 3 ভাড়া আয় 3000 টাকা অগ্রিম গৃহীত হয়েছে। কি হয়েছে? অগ্রিম দিয়েছি, ভাড়া থেকে বাদ, এরপরে অগ্রিম ভাড়া সম্পদ। হ্যাঁ, এরপরে যাও। 4 শেয়ার অধিহারকে সুনামের সাথে সমন্বয় করো এবং করো এবং অবশিষ্ট সুনামের 1/4 অংশ চলতি বছরের মুনাফা দ্বারা অবলোকন করো। ফাইন কথা বলছো, সুন্দর কথা বলছো তুমি যে শেয়ার অধিহারের সুনাম দ্বারা সমন্বয় করতে হবে। শেয়ার অধিহার কি আছে তুমি দেখছো? শেয়ার অধিহার আছে এখানে, এই যে এখানে শেয়ার অধিহার আছে 5000 টাকা, আর সুনাম হচ্ছে দেখো আমরা সুনামে 1 টাকা আছে, সুনাম কত? 41,000 টাকা। তাহলে এই শেয়ার অধিহারকে সুনাম দ্বারা কি করতে অবলম্বন করতে হবে? তাহলে লিখতে হবে শেয়ার অধিহার বা হচ্ছে সুনাম দ্বারা ওপেন, রায় পাশে লিখবা 5000 টাকা, 5000 টাকা বাদ, আর সম্পদ পাশে লিখবো সুনাম, তারপরে লিখবো হচ্ছে শেয়ার অধিকার অবলম্বন 5000 টাকা, হয়ে যাবে হচ্ছে 36,000 টাকা। দেখাই দিব এটা, তোমার টেনশন নেই। হ্যাঁ, অবশিষ্ট সুনামের তাহলে ওই যে 36,000 টাকা যা আছে এটাকে 4 ভাগ করবো, 4 নং 36, এই 4 নং 36 9,000 টাকা দিবা হচ্ছে কোথায়? বিষাদয় গণিত সুনামের অবলম্বন 9,000 টাকা, আর ওই 36,000 টাকা থেকে 9,000 টাকা বাদ যাবে সুনামের অবলম্বন, হয়ে যাবে সম্পদ পাশে স্পর্শ সম্পত্তিতে 27,000 টাকা। ঠিক আছে, কলকবজা অবচয় 10% করতে হবে। কলকবজা অবচয় বের করতে বলছে, তাহলে কলকবজা আমরা দেখি কত আছে এখানে, শিক্ষার্থী দেখি কলকবজা আছে হচ্ছে 60,000 টাকা। তাহলে 60,000 টাকার মধ্যে আমরা মনে রাখবো যে এই 1/7/2020 তারিখে কত টাকা খরচা এটা অন্তর্ভুক্ত আছে। তাহলে বেসিক্যালি আমরা 60 থেকে 8,000 টাকা বাদ দিব, 52,000 টাকা। এই 52 একটু বোঝার চেষ্টা করুন, 52,000 টাকা। তাহলে আমরা এই 52,000 টাকা 10% করবো 1 বছরে, আর হচ্ছে 8,000 টাকা আর 2,000 টাকা। দেখো বাবা, এই যে 8,000 টাকা আর সমস্ত 2,000 টাকা, এই দুইটার অবচয় করবো 1/10 3 মাসে, 10% ভাগ 12 গুণন 3। দেখো তাই করা আছে, দেখো অল্প হচ্ছে 60,000 বাদ যাবে 8,000, তার উপরে কত পার্সেন্ট? 10%, কত হয়? 5200। দেখেছো বয়সরা কি তো ছোট হয়ে গেল, দেখছো নাকি? হ্যালো, এরপর নতুন হচ্ছে এই যে 8,000 আর 2,000 10,000, 10% ভাগ 12 গুণন 3, এই হচ্ছে 250, 4,250, এটা হচ্ছে কলকবজা অবচয়। কলকবজা অবচয় বুঝছো কিনা বলো, না বুঝলে আমাকে কোশ্চেন করো। জি স্যার, স্যার বুঝছি স্যার বুঝছি। বুঝছি স্যার, কিন্তু স্যার আপনি কোন বই থেকে স্যার এটা পড়াইতেছেন স্যার? হ্যাঁ, বই এই কি স্যার আপনি নিজের বই থেকে পড়াইতেছেন, যেটা যে আপনি বলছেন পড়ান? তোর কাছে বই নেই আমারটা? স্যার কিনছি স্যার, আপনারটা কিনছি স্যার। হইছে আর স্যার ফার্স্ট পার্ট আর রং সেকেন্ড কলর পার্ট তাই না? আপনারটাই কিনছি। আর আমারটা কি থাকে না, আমার কাছে কখনোই কোনো জিনিসই মানে আমার কিনতে হবে, আমার প্রয়োজন এটা না। তুমি যেটা ভালো মনে করো সেটা, কারণ তুমি ভালো না মনে করলে তোমার হয়তো আমি জোর করে কিনতে পারবো, তুমি আবার পরবর্তী জেনারেশন বলবে। তবে আমি মনে করি তুমি আহ, আমার বইটা দেখলে তোমার ভালো লাগবে, কারণ হচ্ছে বইটাতে আমি আধুনিক ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি। দেখো, শুনো, এখন তোমার কথাটা এইটা তুমি এখানে কি এটা বুঝছো না? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, মোট লাভ। তাহলে মোট লাভ তো আমরা জানি সহজ, মোট লাভ জানি কিভাবে বের করতে হয়। বয়সটা বলতো একজন, কে বলবি? এই আচ্ছা আচ্ছা, এই ইরফান, ইরফান, এই মিস্টার ইরফান, হ্যাঁ স্যার। ছবি তোল, ছবি তোল। আচ্ছা, বলছিস, বলতো দেখি বাবা মোট লাভটা কিভাবে বের হয়?
ভুল হলে সমস্যা নাই, আমি আছি। আমি তো তোরে মারতে পারবো না, বকতে পারবো না। বল যে আসলে মোট লাভটা কিভাবে বের হয়? জি স্যার, প্রশ্নটা বুঝে নেই, আরেকবার বলবেন। মোট লাভ কিভাবে বের হয়? মোট লাভটা কিভাবে বের হয়? স্যার বল। স্যার বিক্রয়ের সাথে বিক্রিত পণ্যের ব্যয় বাদ বাদ দিলেই তারপরে মোট লাভ যেটা বের থাকে হয়ে ওটাই যায়। মোট লাভ। সাথে আনুষঙ্গিক খরচ যোগ করে স্যার। আচ্ছা, এরপরে দেখ 1 নম্বর তো বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের হয়? বল। বিক্রিত পণ্য প্রারম্ভিক পণ্য স্যার, ক্রয় মজুরি, তবে যেসব খরচপাতি আছে স্যার, মানে একটা পণ্য বিক্রি মানে বিক্রি করার আগে পণ্যের যেসব ব্যয় সংগঠিত হয় স্যার, সেসব এটা কিভাবে বের পয়েন্ট করতে আউট হয়? করতে হবে স্যার। এটা কিভাবে বের করতে ওই হয়? যে স্যার যেগুলো প্রশ্নের যা যা আছে স্যার, ওই যে আচ্ছা, প্রশ্নে আমি যদি এখন বললাম। যেগুলো আছে স্যার সেগুলো আমাকে লিখে লিখে। আরে যেটা তারপর একটা ফর্মুলা আছে না, ফর্মুলাটা ফর্মুলা তো এখানে তো দেওয়া আছে, কিন্তু ফর্মুলাটা কি? লিখিত পণ্যের ব্যয় ফর্মুলাটা কি? বলো। স্যার জোরে, স্যার কথাটা বুঝলাম না স্যার, এটা আবার বলেন, জোরে বলেন লিখিত স্যার একটু। পণ্যের ব্যয়, লিখিত পণ্যের ব্যয় কিভাবে বের করব? স্যার বিক্রয় করার সময় যেসব ব্যয়গুলো হয় স্যার, ওগুলো স্যার আইডেন্টিফাই ও, করতে হবে। পণ্যের ব্যয় বের করতে আগে হলে স্যার একসাথে যোগ করব স্যার। আমরা আগে আগে প্রারম্ভিক পারমাণবিক মজুত পণ্য ক্রয়। তার সাথে হচ্ছে নিট ক্রয় যোগ করব, প্রত্যক্ষ খরচগুলো যোগ করব, এতে কি দিব? স্বপরিমোদিত পণ্য বাদ দিব, তাই না? কি মনে হয়? জি তাই স্যার। না? দেখো হ্যাঁ এখানে স্যার। আছে হ্যাঁ বিক্রয় হচ্ছে 1,45,000 টাকা। এরপরে হচ্ছে টিকিট পণ্যের ব্যয়, এখানে লেখা আছে প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা, এবং ক্রয় আছে কত বলো? 80,000 টাকা। কিন্তু মজুরি আছে, মজুরির মধ্যে 2,000 টাকা কি ছিল? সংস্থাপন অন্তর্ভুক্ত ছিল। তোমরা জানো যে সংস্থাপন অন্তর্ভুক্ত ছিল। তাহলে সংস্থাপন যদি অন্তর্ভুক্ত থাকে, তাহলে সেটা থেকে মজুরি দিয়ে কত সংস্থাপনটা বাদ দিয়ে দিব। তাহলে এই তিনটা বাদ যোগ করবো, এর থেকে বাদ দিব কি? সমাপনী মজুত পণ্য 30,000 টাকা। 98 থেকে 30,000 টাকা বাদ গেল কত? 68,000 টাকা। তাহলে আমরা বিক্রিগত পণ্যের ব্যয় হলাম 68,000 টাকা। এখন মোট লাভ কি? এই বিক্রিত পণ্যের ব্যয় থেকে বা বিক্রয় থেকে মোট লাভ, বিক্রিত পণ্য বাদ দিছি, 68 বাদ দিয়েছি, মোট মুনাফা কত হয়েছে? ৭৭,000 টাকা। কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে? স্যার, মোট মুনাফা মানে তো স্যার মোট লাভ স্যার। মোট লাভ, জি। কোনো সমস্যা হয়েছে কারো বুঝতে? না স্যার। ক্লিয়ার হয়েছে না? গুড, ফাইন। এখন আমি যাই, এরপরে বলছে ওরা সেটা ইজি তো স্যার। কেন কি বলো, কি কোন কোশ্চেন বলবা? আমাদের এটা সোজা আছে স্যার। এরপরে হচ্ছে মোট স্থায়ী না স্যার, সম্পদ। এটা সোজা আছে, এটা হালকা পাতলা। হ্যাঁ, অঙ্ক সবই সহজ। স্যার এটা করি না স্যার, এটা স্যার করি না স্যার। না, স্থায়ী এটা সম্পদ স্কুলও, এটা স্কুলও পারি না। হ্যাঁ, এটা স্যার স্কুলও পারি না। স্কুলে পারো না দিকে সারা জীবনই পড়তে হবে এটা। এর চেয়ে সহজ কিছু আর পাবা কোথায়? হয়তো তুমি ভাবতেছো যে এর চেয়ে সহজ কোথায় কিছু নাই। এখন কথা শুনো, স্থায়ী সম্পত্তির পরিমাণ। স্থায়ী সম্পত্তি কি? স্থায়ী সম্পত্তির পরিমাণ, স্থায়ী সম্পত্তি হচ্ছে এখানে স্যার যেসব সম্পদগুলো স্যার 10 একের 12 বছর অধিক, পর্যন্ত স্যার থাকে একের স্যার, অধিকের অনেক জন্য হয়, স্থায়ী স্যার, একের যেমন অধিকের জন্য হয়। জমি, ধান। একের অধিক বছরের জন্য যে সম্পদগুলো হয় সেটা হচ্ছে স্থায়ী সম্পত্তি। তাহলে এখানে দেখো সুনাম, সুনাম প্রথম বলছিল কি? শেয়ার অধিহারকে কি করতে হবে? অবলম্বন করতে হবে। সুনাম কত এখানে? 31,000, 41,000। এর বিয়োগ হচ্ছে শেয়ার অধিহারের অবলম্বন 5,000, 41 মাইনাস 5, 36,000। এটা কি বুঝছো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই যে অধিহারটা। এরপরে বলছে এর 4-এর 1 অংশ অবলম্বন করো।
তো 4-এর এক অংশ দেখো 41,000 ভাগ 36,000 ভাগ হচ্ছে 4, 4 9 36, 9,000 টাকা বাদ দাও, হয়ে যাচ্ছে কত? 27,000 টাকা। ক্লিয়ার হয়েছে? এই ক্লিয়ার হয়েছে? না স্যার, এটা হিসাবটা স্যার এটা স্যার ক্যালকুলেটর হিসাবটা সেটা বলে দেন। আবারও বলছি, সুনাম কত? না বলো, না স্যার, যে ওইটা না স্যার, যে চলতি বছরের মুনাফা দ্বারা অপরাপর। আমি বলে দিব, এটাকে দেখো 41, শেয়ার অধিকার কত ছিল? আচ্ছা। 5,000 টাকা, বাদ দাও 5। 36,000 টাকা। এই 36-এর ওদের 4-এর এক ভাগ অবলম্বন করতে হবে, তাহলে 36 ভাগ কত? 4 গুণন 1, 30 ভাগ 4 গুণন 1 কত হবে? 4 9 36 স্যার, ওই হিসাবে স্যার। 4 36, 14,000 টাকা। এই 9,000 টাকা, 36 থেকে 9,000 টাকা বাদ দিলে কত হয়েছে? 27,000 টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার হয়েছে কিনা বলো? 4 ভাগের 1। আর 4 ভাগ ক্লিয়ার হয় নাই? স্যার 4-এর সাথে কি 36,000 ভাগ মানে 4-এর সাথে স্যার 36,000 কি ভাগ করবো স্যার? হ্যাঁ, 36,000 ভাগ 4, 4 ভাগের 1 ভাগ। আর যেটা থাকবে স্যার, যে অ্যান্সারটা পাবো সেটা আবার 36,000 দিয়ে বিয়োগ মাইনাস করে দিব। দরকার যে নাই। হ্যাঁ, অ্যান্সারটা পাবো স্যার। জি। আচ্ছা বুঝতে পারছি। এরপরে যাও ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তির 10 বছর ছিল, 20,000 টাকা, 3,000 টাকা বাদ যাবে, 18,000 টাকা। বুঝছো কিনা বলো? 20,000 টাকায় 10 দিয়ে ভাগ করবা, 2,000 টাকা। এই 10 বছরে অবলম্বন করতে বলছে, তাহলে কত হয়? 3,000 টাকা। 18,000 টাকা। এটা ক্লিয়ার হয়েছে? 18,000। হ্যাঁ স্যার। তো, এরপরে কলকাতা যাও। ইজারা সম্পত্তি গেল কলকাতা। কলকাতা ছিল 60,000 টাকা। কত টাকা? 60,000 টাকা। এর থেকে সংস্থাপন সংস্থাপন যোগ হবে 62,000 টাকা। সংস্থাপন যোগ হয় 62,000 টাকা। এর বিয়োগ হচ্ছে পুঞ্জীবিত অবস্থা, ওই যে 4,450, বাদ দিলে হচ্ছে 56,550। এখানে কোনো বিষয় বুঝতে সমস্যা হলে বলো। বুঝতে পারছি। ক্লিয়ার? এরপরে যা চলতি দায় সূচক, একদম সহজ। এখানে চলতি দায় শুধু একটা জিনিস আছে, অগ্রিম ভাড়া প্রাপ্তি, আর কিছু নাই। শেষ 7, 12টা খালি স্যার আগে ভাই। 7-এ যাও। 7 কেউ পড়ো তো একজন দেখি। এই 7 পড়। স্যার এই অঙ্কটা কি স্যার আপনার বই পাবো স্যার? যেটা আপনি দিয়েছেন মেসেঞ্জার এই পাবলিকেশন। পড়, বাকি দিয়ে এটা। এই শুভদীপ, 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 এই শুভদীপ, শুভদীপ পলাইছে। কামাল হোসেন, কামাল, জি স্যার। পড় তো এটা। কোনটা স্যার? এই যে এটা 7 নাম্বার। নদী লিমিটেড, হ্যাঁ পড়। নদী লিমিটেড কোম্পানি অনুমোদিত মূলধন প্রতি শেয়ারে 10 টাকা করে 5 লাখ শেয়ারে বিভক্ত। 2020 সালে 31 ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়া মিল ও অন্যান্য তহবিল ছিল নিম্নরূপ। গুড। এরপর যাও। 31 ডিসেম্বর 2020 বল। প্রারম্ভিক মজুত পণ্য 3 লাখ টাকা ক্রয়, 17,75,000 টাকা ব্যাংক জমা উদ্বৃত্ত 2,50,000 টাকা, আয়কর প্রদান 9,52,500 টাকা, অনাদায়ী পাওনা 2,50,000 টাকা, ভাড়া 1/4 অংশ কারখানার 12,500 টাকা, বিক্রয়ের উপর বাট্টা 2 লাখ টাকা, প্রাপ্য হিসাব 12,500 টাকা। শেয়ার মূলধন প্রতি শেয়ারে 10 টাকা হিসেবে প্রাপ্য হিসাব স্যার, প্রাপ্য হিসাব বলিনি, প্রাপ্য হিসাব 33
30,50,000 টাকা। 50 এরপরে শেয়ার মূলধন প্রতি শেয়ারে 10 টাকা হিসাবে 2,96,500 শেয়ার, 29,65,000 টাকা। জি, সঞ্চিতি তহবিল 2,50,000 টাকা। বিক্রয় 32,12,500 টাকা। ক্রয়ের উপর বাট্টা 25,000 টাকা। প্রদয় হিসাব 2,50,000 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি 25,000 টাকা। সংরক্ষিত আয় 1/1/2020 3,75,000 টাকা। এইখানে কোনো এন্ট্রি আছে? কেউ কোনো সমস্যা আছে কারো? এখানে কোনো এন্ট্রি কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, নিচে পর সমন্বয় সমূহ সমাপনী মজুত পণ্যের মূল্য 8,75,000 টাকা। এটা কোথায় কোথায় যায় পারবা? দাদা পারবা? এটা পারবা সবাই? সপরিবহন উৎপন্ন মূল্য 8,75,000 টাকা কোথায় কোথায় যায় পারবা? কথা বলো। বিক্রিত পণ্য ব্যয় বের করার সময় এটা বাদ, আর চলতি সম্পদ, আর্থিক অবস্থার উপর চলতি সম্পদ। এরপরে যাও। শ্রমিকের ক্ষতিপূরণ মামলা 12,000 টাকা বিচারাধীন রয়েছে। এই কখনো এই এন্ট্রি আসবে না, একে বলা হয় সম্ভাব্য দায়। মামলা হলে, কোনো মামলা হলে আমাদের রায় আমাদের পক্ষেও আসতে পারে, বিপক্ষেও আসতে পারে। সো এই ধরনের কে বলা হয় সম্ভাব্য দায়। কি বলা হয়? সম্ভাব্য দায়। ইহা কখনো হিসাবভুক্ত হয় না, ইহা কখনো হিসাবভুক্ত হয় না। যাও। চলতি বছরের নিট লাভের 3 লাখ টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। প্রতি বছর যে নিট লাভ হয়, চলতি বছর নিট লাভ হবে, সেই নিট লাভ থেকে 3 লাখ টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। এটা যাবে হচ্ছে কোথায়? এটা হলো সংরক্ষিত আয় বিবরণী 3 লাখ, আর সংরক্ষিত আয় বিবরণী 3 লাখ, আর উদ্বৃত্ত সঞ্চিতিতে যাবে প্রস্তাবিত লভ্যাংশ। চলতি দায়ও দেওয়া যায়, সরি সঞ্চিত তহবিলে যাবে। বলো, এরপরে যাও। প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। নতুন সঞ্চিতি, এটা নতুন সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এরপরে 5 মূলধনের উপর 10% লাভাংশ ঘোষণা করতে হবে। এই যে মূলধন আছে না আমাদের, কত মূলধন হচ্ছে 29,65,000, এর উপরে 5% সঞ্চয়ী, 10% সঞ্চয়ী করতে হবে। 2 লাখ কত? 2 লাখ যা হয় তাই। কত 2 লাখ হবে? 2,96,500 টাকা হবে। এটা হচ্ছে কি প্রস্তাবিত লভ্যাংশ। সংরক্ষিত আয় ভূমি যাবে এবং চলতি দায়ে, আর্থিক অবস্থার চলতি দায়ে যাবে। দুই দিকে যাবে, দুই দিকে। ঠিক আছে। প্রথমে বলছে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের হয়। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সহপনী মজুত, তবে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে। দেখো, প্রারম্ভিক মজুত 3 লাখ যোগ ক্রয় কত? 17,75,000। কিন্তু এর সাথে কি আছে? এর সাথে বাট্টা আছে, ক্রয়ের বাট্টা। ক্রয় বাট্টা ক্রয় থেকে বাদ, বিক্রয় বাট্টা বিক্রয় থেকে বাদ। পদার্থ বাট্টা হচ্ছে, একটা কথা মনে রাখতে হবে, ক্রয় থেকে বাদ, আর যে প্রাপ্ত বাট্টা হচ্ছে বিক্রয় থেকে বাদ। মনে থাকে জানো। এরপর হচ্ছে দেখো, এবং কারখানা ভাড়া কি হচ্ছে এখানে আসছে। কেন কারখানা ভাড়া? যদি কোনো প্রতিষ্ঠান উৎপাদন হয় বা পণ্য উৎপাদন করে, যাই হোক না, কারখানা খরচটা আমাদের প্রত্যক্ষ খরচ হিসেবে ধরতে হয়। অফিস খরচ বা ফ্যাক্টরি খরচ অনেক সময় আমরা দিয়ে দিই কোথায়? বিষয় বিবরণীতে, বিষয় বিবরণীর পরিচালন খরচে দিয়ে দিই। কিন্তু এটা হচ্ছে কারখানা, অরিজিনালি কারখানা, তার জন্য এটাকে আমরা এখানে নিয়ে এসেছি। ঠিক আছে বাবা? এই 2 লাখ টাকা 50,000, বাকি টাকা হচ্ছে অফিসে বা সহপনী মজুত পণ্য। এই হচ্ছে 7,72,000, 12,25,000 টাকা। এইখানে কে কি বুঝো নাই বলো? এইখানে কে কি বুঝো নাই বলো? কথা বলো না কেন? বয়সটা
স্যার বুঝছি বুঝছি ফাইন। জি স্যার। এরপরে যাও সংরক্ষিত আয় বিবরণী বলছে। এই সংরক্ষিত আয় বিবরণী করতে হলে আগে দুটো প্রফিট করতে হবে। একটা গত বছরের প্রফিট, এবার চলতি বছরের প্রফিট। গত বছরের প্রফিট রেওয়া মিলে দেওয়া থাকবে। গত বছর যে প্রফিটটা হবে সেটা রেওয়া মিলে দেওয়া থাকবে। আবারও বলছি, গত বছর যে প্রফিট হবে সেটা রেওয়া মিলে দেওয়া থাকবে। গত বছর যে প্রফিট হবে সেটা রেওয়া মিলে দেওয়া থাকবে। গত বছর যে প্রফিট হবে রেওয়া মিলে দেওয়া, সেই প্রফিট বর্তমান প্রফিট, এই মানে লাস্ট ইয়ার প্রফিট আর প্রেজেন্ট ইয়ার প্রফিট, দুটা প্রফিট যোগ করব। যোগ করে বন্টন শূন্য লিখে যাবতীয় বন্টন দিব। আমাদের এখানে আয়কর ছিল, আমরা আয়কর দিয়েছি। সঞ্চিত তহবিল স্থানান্তর এটা আমরা দিয়েছি 3 লাখ, এবং প্রস্তাবিত লভ্যাংশ ওই 2,96,500, তিনটা যোগ করলে 8 লাখ কত 46,500। 21 লাখ থেকে 8 লাখ বাদ দিলে 13,48,500 টাকা হচ্ছে কি মোট মুনাফা। কত টাকা মোট মুনাফা? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে? দেখো এখানে আয়কর প্রদান দিয়েছি, সবজি দামে 3 লাখ টাকা দিচ্ছি এবং প্রস্তাবিত লভ্যাংশ। কোনো কোশ্চেন আছে? বয়সটা না স্যার নাই নাই আচ্ছা, এরপরে যাও, কন্টিনিউ করেন নিয়ে যাও নদী লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী আংশিক। আর্থিক অবস্থার বিবরণী আগে হচ্ছে সম্পত্তি, স্থায়ী সম্পত্তি কি কি ছিল? স্থায়ী সম্পত্তি ছিল কি কি দেখো, বা চলতি সম্পত্তি যাই দাও, স্থায়ী সম্পত্তি, চলতি সম্পত্তি, বিনিয়োগ। তাহলে এখানে হচ্ছে নগদ চলতি সম্পত্তি দাও, নগদ তহবিল 9,52,500, ব্যাংক জমা বৃত্ত 2,50,000, প্রাপ্য হিসাব থেকে নতুন সঞ্চিতি 5%, নতুন সঞ্চিতি 5%, 1,67,500 বাদ যাবে 31,82,500। এরপরে সমাপনী মোট পণ্য 8,74,000, এই যোগ করলে হবে 52,60,000, 52,60,000। না বুঝলে আমাকে বলো, 52 লাখ কত 60,000। তাহলে বুঝতে পারছো বয়সটা? তাহলে এটা কি আমাদের প্রতি সম্পদ, স্থায়ী মোট সম্পদ গেল। আর এখন স্থায়ী সম্পদে, স্থায়ী সম্পদ আর নেই, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। কি কি চলতি দায় আছে? প্রতি হিসাব, আর হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ। প্রস্তাবিত লভ্যাংশ 29,000, 2 লাখ কত দিই 2,96,500 টাকা। এটা হলো আমার প্রস্তাবিত লভ্যাংশ। তাহলে এখানে কি কি থাকছে? চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, আর হচ্ছে মোট শেয়ার মালিকানা সত্তা। তাহলে দেখবো যে আমাদের এখানে কত 5 লাখ হয়েছে, 5,46,500 টাকা। আর ওখানে 52,60,000, যেহেতু আংশিক বলেছে সেহেতু এটা দুই পাশ কখনোই মিলবে না, কখনোই মিলবে না। এই যে দেখো সভাপতি, আচ্ছা 8 কে বলবে? 8 রাহুল, রাহুল, রাহুল পালাইছে। পালাইছে না? আচ্ছা নাই কেউ নাই রাহুল। আচ্ছা 8 নম্বর অঙ্কটা বলো, 8 নম্বর কে করবে? 8 সাগর লিমিটেড কে করবে বলো? এই সাগর করবে কে? আচ্ছা এটা আমি করছি। সাগর লিমিটেড কোম্পানি প্রতিটি 10 টাকা মূল্যে 10,000 শেয়ার বিভক্ত 1 লাখ শেয়ার। ভালো কথা। রেরামিক, প্রারম্ভিক মজুদ, মজুরি, আসবাবপত্র, যন্ত্রপাতি, বেতন, সুনাম, ভাড়া, ইনস্যু, ক্রয়, ব্যাট সহ। যখনই ব্যাট সহ থাকবে
সকল কিছু বাদ দেওয়ার পরে ওই টাকায় দিয়ে বাদ দিতে হবেই 15/115, 15/115। এখানে আছে শেয়ার মূলধন, বিক্রয় ভ্যাট সহ, ঠিক আছে, ওইটাই সংরক্ষিত আয়, সাধারণ সঞ্চিতি। আর এখানে আছে ভ্যাট, প্রাপ্য হিসাব, নগদ করে আয়কর, 5,91,000, 5,91,000। নাও উই ক্যান স্টার্ট সহপরিম উৎপন্ন। সহপরিম উৎপন্ন 1,20,000 টাকায় মূল্যায়ন করা হলেও এর বাজার দর হচ্ছে কত, সরি 14 লাখ, কত 1,40,000 টাকা। তাহলে বাজার দর বিবেচনা করা যাবে না, যেটা হলো সবচেয়ে কম সেইটা বিবেচনা করতে হবে। এটা হচ্ছে আমাদের চিন্তার বিষয় বা অঙ্কের বিষয়। সহনিয়মের মধ্যে যেটা ভ্যালু কম সেটাই গ্রহণযোগ্য হবে। এটা আমার না, লুকাপেসনের যে এটা আমাদের সংরক্ষিত বা কনজারভেটিভ রক্ষণশীল নীতি অনুযায়ী বাজার মূল্য এবং ক্রয় মূল্যের মধ্যে যে মূল্যটা ছোট সেটাই সহপরিম উৎপন্ন মূল্যায়ন করতে হবে। এই প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায় দেবো না, এটা অনাদায়ী পাওনা, অবশিষ্ট সঞ্চিত করতে হবে। প্রাপ্য হিসাব কত, 55,000। এই 55,000 থেকে 5,000 টাকা বাদ, 50,000, তার উপরে 5% সঞ্চয় করতে হবে। আচ্ছা, মজুরি 3,000 টাকা বকেয়া আছে, বকেয়াটা বাদ দিবা, হয়ে যাবে। বকেয়া করবা, বাদ দিবা মজুরির সাথে, এবং চলতি দায়। ভাড়া 10,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, ভাড়াটা অগ্রিম বাদ দিবা, অগ্রিম বাদ দিবা। সরি, মজুরি আমি ভুল করেছি, মজুরি এত টাকা বকেয়া আছে, এটা যোগ করতে হবে, মজুরির সাথে যোগ, এবং চলতি দায়। চলতি দায় অগ্রিম হচ্ছে অগ্রিম বিয়োগ এবং চলতি সম্পদ। মনে রাখো, আসবাবপত্র যন্ত্রপাতির উপরে যথাক্রমে 5% অবচয় করতে হবে। সাধারণ সঞ্চিতি 25,000 উন্নতি করতে হবে। সাধারণ যদি কত আছে দেখো তো আমার, আছে 20,000, উন্নতি করতে হবে 25,000, লাগবে কত, 5,000। আমাদের আছে কত, 20, আমরা চাচ্ছি কত, 25, লাগবে কত, আর 5,000 টাকা। এটাই সঞ্চিত অবস্থা করতে হবে, এটা সংরক্ষিত হয় এবং চলতি দায়ে দায়ে যাবে উদ্বৃত্ত সঞ্চিত। এরপরে দেখো, সবই তো বলছি, ক্রয় ব্যাট এবং বিক্রয় ব্যাট পূর্বক তাদের পার্থক্য। ক্রয় ব্যাট হচ্ছে ক্রয় থেকে কি কি বাদ যাবে, দেখো তো এখানে আছে কি, কিছু আছে, ক্রয় থেকে কিছু নাই, বিক্রয় থেকে কিছু নাই। তাহলে ক্রয় যা আছে, ক্রয়ের সাথে আমরা করবো কি, ক্রয় ভাগ 15 গুণন 15, ভাগ 115 গুণন 15। আর বিক্রয় ক্ষেত্রেও তাই, আমাদের ভাগ হচ্ছে 115 গুণন হচ্ছে 15, দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের। তাহলে একটা কথা মনে রাখতে হবে, বিক্রয় বাট এখানে বেশি, সো আমরা দায়ে আছি, দায়ে আছি, কারণ আমরা বিক্রয় ব্যাট মানে হচ্ছে আমরা মানুষের কাছে ব্যাট নিয়ে সরকারকে দেই। আমরা তো জানো, ইউ নো বেটার, যে ব্যাটের মালিক হচ্ছে সরকার, ট্যাক্সের মালিক হলো সরকার, জাস্ট আমার কাছে কিছুক্ষণ রেখে দেওয়া, আমার থেকে সব টাকা নিয়ে নিবে। এটা হচ্ছে ক্রয় ব্যাট। তাহলে ক্রয় ব্যাট যদি হয় মানে আমি বেশি খরচ করে দিচ্ছি, আমার টাকা লাগবে না। আর বিক্রয় ব্যাট হচ্ছে আমি বেশি পেয়েছি আর আমার টাকা লাগবে, তার জন্য বিক্রয় ব্যাটটাকে আমরা ক্রয় ব্যাট এবং বিক্রয় ব্যাট দেওয়ার পরে যদি বিক্রয় ব্যাট বড় হয় তাহলে মনে রাখতে হবে আমরা দেনা আছি টু দা গভর্নমেন্ট। আর যখন দেখবো যে না, আমাদের বসত বাড়িতে চলে এসেছে বা আমাদের হ্যালো বয়সটা, ব্যাট যখন দেখবো যে আমরা আমাদের 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 বেশি চলে এসেছে আমাদের ব্যবসায়, তখন আমরা এটাকে সরকারকে প্রদান করব। এভাবে ব্যাটটা নির্ণয় করা হয়, মানে বিক্রয় ব্যাট আর ক্রয় ব্যাট। এরপরে তো জানোই যে বিক্রয় থেকে বিক্রয় ব্যাট বাদ আর ক্রয় থেকে ক্রয় ব্যাট বাদ দেওয়ার পরে এই পার্থক্যটা যদি বিক্রয় ব্যাট বেশি হয় তাহলে চলতি দায়, আর যদি ক্রয় ব্যাট বেশি হয় তাহলে চলতি সম্পদ। আবারও বলছি, বিক্রয় ব্যাট বেশি হলে চলতি দায়, ক্রয় ব্যাট বেশি হলে চলতি সম্পদ। এইভাবে অঙ্কগুলো আমরা সমাধান করছি। আজকের মতো এখানেই আমরা শেষ করব, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।
তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, খোদা হাফেজ।